এটা হচ্ছে জীবন্ত কবর, জীবন্ত কবর দেব দাদা। চল চল সামনে চল, দাঁড়াস কেন তুই? তাহলে কি তাহলে কিছু নাই অবস্থা চলো। হ্যাঁ কাকি, ভাইকে রাখ দেবো? হ্যাঁ ওখানে সবাই ছবি তুলতে হবে। ও চুলকাচ্ছে না পিঠ চুলকাচ্ছে? কাঠগোলা বাগান। আহ! মাছ আছে দেখো জলে। ওই যে তোমার মা ডাকছে। ও সত্যি সত্যি তুলে দিচ্ছি গো।
বেড়েছো তুমি? কোথায় বেড়েছো? ও মাই গড, একটু তাকাও পিছনের দিকে। 30 টাকা দেবেন তো আপনারা? হ্যাঁ হ্যাঁ দেবো। যে বাড়িতে আপনারা ঢুকলেন, এই বাড়িটার নাম হচ্ছে নসিবপুরের রাজবাড়ি। এই বাড়ির এটা সামনের দিককার নকশা কিংবা মডেল। এটা 250 গ্রাম শোলা আর কাগজকে কেটে কেটে বানিয়েছিলেন। এটা বানাবার পর তিনি দিল্লিতে নিয়ে যান, একটা এক্সিবিশনে উনি ফার্স্ট প্রাইজ পেয়েছিলেন। তার নিচের জারটা দেখুন টেস্টিং জার, বিদেশ থেকে মদ আসলো টাইপ এলো দেশে খাজনা দিব কিসে বলে না। একটা সেফ জায়গায় মাটির তলে পুঁতে রাখা হতো, যাকে দিয়ে পুঁতে হতো তাকে মেরে ফেলা হতো যেন বাইরে প্রকাশ না হয়। সামনে বজরং বালি জয় শ্রীরাম, তো একটাই পাথরের কাজ। জায়গাটা ছিল নাচমহল, এখানে বাইকদের নাচানো তখনকার দিনে সব থেকে সুন্দরী ছিলেন হীরাবাই। হ্যাঁ বাইকে হীরাবাই, পাশেরটা হচ্ছে হীরাবাই ছবি, তার পাশেরটা ওয়ারিং থাকছে যার আন্ডারে জেবিসি কাজ করছে। জেবিসি বিয়ে করে ছেলে সন্তান ছিল না বলে ভাইয়ের থেকে নিবন্ধন ছিল কীর্তিক নারায়ণ সিং তার ভিতরে দেখুন রামচন্দ্রের মন্দির রয়েছে। রাম লক্ষ্মণ সীতা ভরত শত্রুঘ্ন হনুমান, সকাল ও সন্ধ্যে দৈনিক পুজো হয়, কিন্তু অষ্টমীতে ব্যবহার করা আয়না। এই আয়নায় একটি আগেকার দিনে রাজা রানীরা ব্যবহার করতেন, এখন কিন্তু রাজা নেই। আমরা আর ছবি করতে পাবো।
কাঠরামুনি তার নামে কিন্তু অর্থনীতি তার সমাধি হয়ে গেছে যান্ত্রিক হাসপাতাল। জায়গা কিন্তু অনেকগুলো ঘোরার আছে। দুশো টাকার নিচে নেই। Oh my god! আচ্ছা হ্যাঁ স্যার, শুরু করে দিদি ভাই আসুন, ভালো লাগবে। দেখুন স্যার, আমরা যেখানে দাঁড়িয়ে আছি না, একেবারে এই মসজিদের ব্যাক সাইডে দাঁড়িয়ে আছি, পেছন দিকে দাঁড়িয়ে আছি। আমরা ধীরে ধীরে এই মসজিদের একেবারে ফ্রন্টে চলে যাব। ওখানে 14টা সিঁড়ির নিচে সাহিত্য আছে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খান, যার বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে, পাশে কোনো রাস্তা নেই। এখন প্রশ্ন হলো, কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যাব? সত্যি কি ইনি কোনো মহাপাপ করেছিলেন? আমি পরে বলছি। এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন স্যার, আজ থেকে 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খান আদেশে এখানে সপ্তাহে 3 দিন সবজির বাজার বসত। সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মস্ক। এই কাটরা মিন্স মার্কেট, বাজার, এটা একটা আরবি শব্দ। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন স্যার, ওয়াচ টাওয়ার, একে বাংলায় বলা হয় বুরুজ। বাইরে থেকে যেন কোনো শত্রুপক্ষ এই মসজিদকে অ্যাটাক করতে না পারে, 24 ঘন্টা এর ভেতরে সৈন্য সামন্ত মোতায়েন রাখা হতো প্রতিরক্ষার জন্য। এবং ভোরবেলা মুসলিমগণেরা আরবিয়ান আজান দিত। এবং যে সমস্ত মুসাফিরগণ দিদি ভাই দূর দূরান্ত থেকে এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন, তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল এই নিচের একতলা আর উপরে দোতলা। এগুলোকে বলা হচ্ছে মুসাফিরখানা বা গেস্ট হাউস বা ছাত্রাবাস। এক কথায় আজ থেকে প্রায় 300 বছর আগে এই কাটরা মসজিদটা একটা ইসলামিক শিক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। এই যে দেওয়ালের গায়ে যে উল্টো টিগুলো দেখতে পাচ্ছেন স্যার, যে ইংরেজি লেটারের উল্টো টি, এই পুরো মসজিদের চারিদিকে তাকাবেন, এই উল্টো টি পরিলক্ষিত হবে। এর কারণ হলো, আজ থেকে প্রায় 300 বছর আগে কোনো বিদ্যুৎ বা কারেন্ট ছিল না, তাই কোনো উৎসব অনুষ্ঠানে নবাবেরা সোনার প্রদীপ জ্বালিয়ে পুরো মসজিদকে আলোকিত করে রাখতেন। আর এই দরজাগুলো নিচু করার কারণ হলো, কোনো মন্দির বা মসজিদে প্রবেশ করতে হলে মাথা নিচু করে সম্মান জানিয়ে প্রবেশ করতে হবে। আসুন স্যার, আসুন। আমার মাথা উঁচু করে যাবো। না কাটরা মসজিদ মক্কার কাবা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল। আমরা এক্ষুনি ভিতরে প্রবেশ করব। তার আগে নিচে তাকিয়ে দেখুন যে সুড়ঙ্গগুলো দেখতে পাচ্ছেন স্যার, এই মসজিদের 3 দিকে না এখানে 14টা সুড়ঙ্গ আছে। যুদ্ধ বিগ্রহের সময় আত্মরক্ষার জন্য পাতাল পথে বহু চোরাই রাস্তা ছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু বর্তমানে স্যার লোকাল চোর ডাকাতের ভয়ে ভিতরে সব সিল করে দেওয়া হয়েছে। এখন এগুলো ভেন্টিলেটারের কাজ হয়। 24 ঘন্টা ইয়ার মাসের ফলে এত বড় মসজিদ ড্যামেজ হবে না, তাই কিছুটা অংশ রাখা হয়েছে, কিন্তু গভীরে যেতে পারবে না, ওখানে সিল করে দিয়েছে। দেখুন স্যার, আসুন কিন্তু আস্তে আস্তে, হ্যাঁ, ধীরে ধীরে
আমরা একটা সুন্দর জায়গায় চলে এসেছি। পায়ের নিচে লক্ষ্য করুন, এখানে বিভিন্ন ডিজাইনের স্কোয়ার করা আসন আছে। এই টোটাল মাঠটিতে এরকম 2000টি আসন আছে। 2000 জন মানুষ একসঙ্গে বসে নমাজ আদা করবে। আর স্যার দেখুন, উপরে লক্ষ্য করে দেখুন সারিবদ্ধভাবে লোহার রিংগুলো চলে গেছে। এই মাঠের প্রান্তে ছোট ছোট লোহার বালা পোতা আছে। এখানে সামিয়ানা টানানো হতো, সামিয়ানা, যাতে তিনাদেরকে রোদ বা বৃষ্টি না লাগে। আর স্যার দেখুন, এই দেওয়ালের গায়ে যে চারখানা পুস্তকগুলো দেখতে পাচ্ছেন, এই পুরো মসজিদের সামনে তখনকার দিনের বহু মূল্যবান বেলজিয়াম কাঁচ বসানো ছিল। যে কাঁচের বৈশিষ্ট্য ছিল, রাতের বেলা যখন চাঁদের আলো কাঁচের উপরে পড়তো, চারিদিকে ঝলমল করে উঠতো, আলোটা প্রতিফলিত হতো। কিন্তু স্যার সেই সমস্ত বহু মূল্যবান বেলজিয়াম কাঁচ ইংরেজরা যাওয়ার সময় তুলে নিয়ে চলে গেছে। আমি ছবিও তুলছি। ল্যান্ডস্কেপ তুলেছি। স্যার, এখানে যে গম্বুজ দেখতে পাচ্ছেন দুই দিকে, এখানে একসঙ্গে পরপর 5টা গম্বুজ ছিল, 5টা। 1897 খ্রিস্টাব্দে এই মুর্শিদাবাদে এক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। আর সেই ভূমিকম্পের ফলে এর মধ্যে 3টে গম্বুজ পরস্পর ভেঙে গেছে। এই গম্বুজের স্যার বৈশিষ্ট্য হলো, এখানে কোনো লোহা বা সিমেন্ট ব্যবহার হয়নি। চুন, সুরকি, ডিমের কুসুম, বটের আটা, মেথি জল, ভয়ের জল, চিঠি গুড় ইত্যাদির সংমিশ্রণে ইটের উপর সাজিয়ে আর্চের উপর বসানো আছে। তো স্যার, হ্যালো, পাঠ হতো, বাইরে নমাজ পাঠ হতো, এখানে ধর্ম নিয়ে ডিসকাশন হতো। এই 3টে সিঁড়ির উপরে মৌলভী সাহেবের কোরআন পাঠ করা হয়। উপরে একটা পোস্টিং আকারে লেখা আছে, যারা মুসলিম সম্প্রদায়, তিনাদের একটা পবিত্র কলমা এখানে লেখা আছে। ওনারা সবসময় বলেন এই কথাটা। এখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ তার প্রেরিত রসূল। রসূল মানে দূত, আমাদের মধ্যে যেমন অবতার, ওদের মধ্যে রসূল। তো দেখুন স্যার, এবার ইতিহাসটা বলি, ভালো লাগবে। এই টোটাল বাংলায় 18 জন নবাবে করে গেছে। প্রথম নবাব কে ছিলেন? মুর্শিদকুলি খাঁ। বাংলার দ্বিতীয় নবাব ছিলেন মুর্শিদকুলি খাঁ জামাই সুজাউদ্দৌলা। ওই যে কলিজা খেত হচ্ছে তার হাজবেন্ড, সুজাউদ্দৌলা দ্বিতীয় নবাব। সুজাউদ্দৌলার মৃত্যুর পর এই বাংলার মসনদে বসেন সুজাউদ্দৌলার পুত্র সরফরাজ খাঁ। সরফরাজ খাঁ হচ্ছে এই মুর্শিদকুলি খাঁর নাম। এই সরফরাজ খাঁকে স্যার 1740 খ্রিস্টাব্দে সিরিয়ার যুদ্ধে পরাস্ত করে পাটনার শাসনকর্তা আলীবর্দী খাঁ এবং নিহত করে। আলীবর্দী ছিল চতুর্থ স্বাধীন নবাব, মানে সিরাজদৌল্লার দাদু। আর বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজদৌল্লা। আজকে সারাদিন যে রোডগুলোতে আপনারা ঘোরাফেরা করবেন স্যার, এই রোডগুলো দিয়ে একটা সময় গভীর রাতে আসতেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে রবার্ট ক্লাইভ ওয়াটসনেরা। রবার্ট ক্লাইভ এই নবাবের সংসারে ঢুকে এক গভীর ষড়যন্ত্রের বীজ পুঁতেছিল যে কিভাবে সিরাজদৌল্লাকে সিরাজদৌল্লা করা যায়। কেননা সিরাজদৌল্লা থাকলে আমাদের ভারতবর্ষে শাসন করা হবে না, ওই ছিল পথের কাঁটা। তো রবার্ট ক্লাইভ এই নবাবের সংসারে ঢুকে তাদের সঙ্গে ষড়যন্ত্র করেছিল রবার্ট ক্লাইভ সিরাজদৌল্লার একেবারে নিজের মাসি ঘসিটি বেগমের সঙ্গে, সিরাজদৌল্লার অর্থমন্ত্রী জগৎ শেঠের সঙ্গে, সিরাজদৌল্লার প্রধান সেনাপতি মীর জাফরের সঙ্গে, উমিচাঁদ, রায়দুল্লাহ এদের সঙ্গে পরিকল্পিতভাবে পলাশির যুদ্ধ তৈরি করা হয়। পলাশির যুদ্ধ হয়, মীর জাফর বহু সংখ্যক সৈন্য নিয়ে ঘুরে দাঁড়িয়ে থাকে। মীর মদন আর মোহনলাল আপ্রাণ চেষ্টা করে যুদ্ধ জেতাতে পারে। অবশেষে সিরাজদৌল্লা এখানে পালাতে গিয়ে নদীপথে ধরা পড়বার পর এই মীর জাফরের বড় ছেলে, বড় পুত্র মিলনের আদেশে মোহাম্মদের বেগ তাকে নৃশংসভাবে হত্যা করেছিল। এই এক করুণ কাহিনী। সিরাজদৌল্লাকে যখন ধরে আনা হলো, প্রথমেই তাকে কাটার সিংহাসনে বসানো হয়েছিল। তারপর তার দেহকে ক্ষতবিক্ষত করে উলঙ্গ করে যেভাবে হাতির পিঠে করে মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল, এটা একটা অবর্ণনীয় অধ্যায়। যাই হোক স্যার, সিরাজদৌল্লার মৃত্যুর পর আমরা ভারতবাসী প্রায় 200 বছর ইংরেজের গোলাম হয়ে গেছিলাম। আমরা সবাই জানি ইংরেজের শাসন আধিপত্য বিস্তার লাভ করে। কিন্তু স্যার, এই
সিরাজদৌল্লার মৃত্যুর পরও অনেকে নবাব হয়েছিলেন, কিন্তু তারা ছিলেন পরাধীন নবাব। তো প্রথম নবাব কে হয়েছিলেন? মির্জাপুর। চুক্তি হয়েছিল রবার্ট ক্লাইভের সঙ্গে, তুমি সিরাজকে যদি হারাতে পারো তোমাকে নবাব করবো। আর ওই লোভেই পা দিয়ে ফেলেছিল মির্জাপুরের পর আসে মীর কাসিম, তারপর নাজমুদ্দৌলা, সৈফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলিজা, ওয়ালাজা, হুমায়ুন জা, এরা সব মির্জাপুরের বংশধর আর সব পরাধীন নবাব। আসল ক্ষমতা ইংরেজের হাতে। এই 13তম নবাব নাজিম হুমায়ুন জা 1829 সালের 29শে আগস্ট এই হাজারদুয়ারিটা তৈরি করেছিলেন। হাজারদুয়ারি যেটা দেখতে মেন, এই হাজারদুয়ারিতে আসল নকল মিলিয়ে 1000-এরও বেশি দরজা আছে। শত্রুপক্ষকে ধোঁকা দেওয়ার জন্য করা হয়েছিল। আর তখনকার দিনে স্যার এই হাজারদুয়ারি ব্যবহার কি আছে সুপ্রিম কোর্ট, ওখানে বিচার হতো। হাজারদুয়ারি তৈরি করার আগে এই হুমায়ুন জা একবার ইংল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন। ওখানে গিয়ে উনি ছিলেন রানী প্রথম এলিজাবেথ যে প্রাসাদে বাস করেন, তার নাম হচ্ছে বাকিংহাম প্যালেস। ওই বাকিংহাম প্যালেসে ছিলেন, আসার সময় মুগ্ধ হয়ে প্রতিজ্ঞা করে এসেছিলেন আমার মুর্শিদাবাদ দেখিয়ে আমি এই প্রাসাদ। নেটে সার্চ করবেন হাজারদুয়ারি আর বাকিংহাম প্যালেস সেম টু সেম, একই রকম দেখতে, ওই স্থাপত্য, ভাস্কর্য, আর্কিটেকচার। যাই হোক স্যার, এই হুমায়ুন জার পরে আসে ফিরাদুন, যিনি ইমামবাড়াকে তৈরি করেছিলেন, তারপর হাসান আলী, তারপর ওয়াসিম আলী, তারপর ওয়ারেস আলী। এই 18 জন নবাব করে গেছে। এবার স্যার আসে মুর্শিদ কুলি খাই। সকালে একটু বেশি বললাম আপনাদের, সকালের পাখি মারা যাবে না। স্যার এই মুর্শিদ কুলি খাই একমাত্র নবাব যিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন। দাক্ষিণাত্যের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে এনে জন্মেছিলেন। এর নিজের নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র এবং পিতার নাম ছিল দর্প নারায়ণ মিশ্র। ছোটবেলায় অভাবের কারণে এর পরিবার থেকে একে বেঁচে দিয়েছিল ইরানের এক হাজি শফির কাছে। তখন কৃতদাস প্রথা ছিল। আর হাজি শফি কি করেছিল, একে ইরানে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে ইসলাম ধর্মে দীক্ষিত করেছিল। আর ওখানে ইনার প্রথম মুসলিম নামকরণ করা হয় মোহাম্মদ হাবিব। কিন্তু স্যার এই হাজি শফির মৃত্যুর পর ইনি ইরান থেকে চলে আসেন দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে। এবার টুইস্ট দেখুন এখানে, ঔরঙ্গজেবের এখানে এসে অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্টসের কাজে নিযুক্ত হন। তো জীবনের শেষ দিকে মুঘল সাম্রাজ্যের পতনের শেষের পাতায় দেখতে পাবেন যে শিবাজির সঙ্গে মারাঠা যুদ্ধ করতে করতে ঔরঙ্গজেবের রাজকোষাগার প্রায় শূন্য হয়ে গিয়েছিল। আর ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ঔরঙ্গজেবকে শেষের দিকে রাজস্ব দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেই কারণে তো পতন হলো, মুঘল সাম্রাজ্যের পতন হলো। তো তাই অর্থের প্রয়োজনে ঔরঙ্গজেব 1701 খ্রিস্টাব্দে এই মুর্শিদ কুলি খাঁকে করতলাখা উপাধি দিয়ে এই বাংলায় পাঠিয়েছিল দিওয়ান হিসেবে, ট্যাক্স কালেক্টর। আর এই বাংলা থেকেই বাংলা জাহাঙ্গীরনগরে পাঠিয়েছিল। এই বাংলা থেকেই স্যার কোটি কোটি টাকা নজরানা রাজস্ব আদায় করে উনি পাঠাতে থাকেন দিল্লি সম্রাট ঔরঙ্গজেবের দরবারে। কিন্তু শেষ রক্ষা হয়নি। 1707-এ সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যু হয়। আর 1723 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে মুর্শিদ কুলি খাঁর আদেশে মুরাদ ফরাজ খান নামে একটাকে মসজিদ তৈরি করেন। মুর্শিদ কুলি খাঁর যখন জীবনের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে, স্যার শুনুন ভালো করে, মুর্শিদ কুলি খাঁর যখন শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে তখন উনি খুব টেনশনে পড়ে গিয়েছিলেন। উনি ভেবেছিলেন মুর্শিদাবাদে এমন একটা কীর্তি স্থাপন করতে হবে যেটা খুব যুগান্তর হয়ে যাবে। কি করবো? একটা মসজিদ করবো। কেন করবো? এই মসজিদে প্রশ্ন চিহ্ন আছে, মসজিদে কখনো দুর্গ হয় না। মসজিদ তো ধর্মীয় স্থান, এখানে দুর্গ কেন হবে? মসজিদে কেন সুড়ঙ্গ থাকবে? এই আবার কেমন মসজিদ? প্রশ্ন চিহ্ন আছে। তাই কেন জানেন স্যার, এই কাঠড়া মানে বাজার, এখানে বাজার বসতো, 3টে বাজার বসতো। সকালে বাজার বসতো সবজির বাজার, দুপুরে বাজার বসতো হীরা মুক্তা পান্না এইসবের বাজার বসতো, আর সন্ধ্যের পরে মীনা বাজার বসতো, নিয়ে কেনা বেচা হতো। সেই কারণে মাঝে মধ্যে বহিঃশত্রু প্রচণ্ড আক্রমণ হতো, লুটপাট করে নিয়ে চলে যেত। ওরা পালাবে কোথায়? নির্দিষ্ট করে স্থান ছিল না। তাই উনি এই বহুমুখী মসজিদ তৈরি করার পরিকল্পনা করার জন্য গৌড় আর কর্ণ সুবর্ণের রাজাদের আদেশ করলেন যে আমাকে প্রচুর পরিমাণে ইট প্রদান করতে হবে। তারা ভালোবাসতেন, তারা প্রচুর ইট দিয়েছেন। ওই জন্য এই মসজিদের গায়ে হিন্দু মন্দিরের ইট দেখা যায়। তো সেই সমস্ত ইট পাটকেল দিয়ে উইদিন 2 ইয়ার্স 1723-4 এই মসজিদটা নির্মাণ করেন। আর 1727-এ নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়।
মরার আগে বলে দিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁ, জীবনে যদি কখনো কোনো হে আল্লাহ অন্যায় করে থাকি, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? আমাকে এমন জায়গায় সমাধি দেবে, কবর দেবে, আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায়, তাদের পায়ের ধুলো ফেলে আমি পাপ থেকে মুক্তি পাবো। এই বিশ্বাস নিয়েই শেষ জীবনে এই সিস্টেমে সমাহিত করা হয়েছে, যার বুকের উপর দিয়ে মারিয়ে তার সমাধি আমরা দর্শন করবো। হ্যাঁ স্যার, ভালো লাগছে তো? না কিছু বুঝতে পারতেন না, না বলেই দেখুন স্যার, এখানে একটা গোষ্ঠী পাথর আছে দিদি ভাই, দেখুন। আর এই পাথরের উপরে খুব সুন্দর কিছু কথা লেখা আছে। এখানে লেখা আছে, দ্য মোহাম্মদ অফ আরাবা ইজ দ্য গ্লোরি অফ বোথ দ্য ওয়ার্ল্ড। আরবের মোহাম্মদ উভয় জগতের গৌরব। দ্য ম্যান হু টেক দ্য ডাস্ট অফ হিজ ডোর, যে ব্যক্তি এই দ্বারের ধুল স্পর্শ করে, লেট দ্য রেন অফ ডাস্ট বি শাওয়ার্ড অন হিজ হেড, তার মাথায় ধুলি বৃষ্টি হোক, তার কল্যাণ হোক, তার মঙ্গল হোক। সুন্দর কিছু কথা এখানে লেখা আছে। আসুন কি হ্যাঁ দাদা, বদলা বদলা আছে মনে হয়। হ্যাঁ আসুন আসুন, জায়গাটা কিন্তু এমনি ধস ধস হলে ভালো লাগছে। এইটা এখন না দেখলে পরে ইয়ে পাবো, 20 টাকা করে নিতে ব্যাংক। আর এখন সকালবেলা বলে একটু বেশি বুঝিয়ে দিচ্ছে, নাহলে এত গল্প বোঝাবে। ঠিক আছে 30 টাকা করে পারে কি আর টিকিটও তো নাই এটার মধ্যে, আমি টিকিট ভাড়াই দেবো। দাঁড়া আসতে দিন সবাই। দিস ইজ ইন ফ্রন্ট সাইড অফ দ্য মস্ক, এটা হচ্ছে মসজিদের সামনে, আর আমরা ব্যাক সাইডে প্রবেশ করেছি। আর আপনাদের পায়ের নিচে আছে নবাব মুর্শিদ কুলি খাঁ সমাধি, ওর বুকের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটা লোহার নেট সিস্টেম করা ছিল, হেঁটে গেলে পায়ের ধুলোগুলো বুকে দিয়ে পড়তো। কিন্তু আর্কিওলজিরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নেওয়ার পরে এই উপরটাকে ঢালাই করে দিয়েছে। চলো নিচে গিয়ে দেখাবো। আসুন। আস্তে আস্তে দাঁড়ান একটু। আস্তে আস্তে আস্তে। নিস্তব্ধের সাহিত্য আছে বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ, যেতে হবে না। যার বুকের উপর দিয়ে আমরা মারিয়ে এলাম। দেখো না এখান থেকে। এখান থেকে দেখে নিন। দেখুন স্যার, এই মুর্শিদ কুলি খাঁর একটাই মেয়ে ছিল, ভালো নাম হচ্ছে আজিমুন্নেসা বেগম বা জিন্নাতুন্নেসা বেগম। ইতিহাসে আবার যাকে কলিজা খাকি বেগম বলা হয়, এরই মেয়ে। এখান থেকে 3 কিলোমিটার পর ইনার মেয়ে জীবন্ত কবর দেখতে পাবেন। এইবার এই একই মাঠে একটা শিবের মন্দির দেখাবো, আসুন। আমরা তাই তো ফ্রন্টেও দুটো ছেলে, ওই কর্নার একটা আছে, এই দুটো দুই কর্নার আছে। আর এই যে আপনারা স্যার মুর্শিদাবাদে বেড়াতে এসছেন, এইবার কিছু জিনিস দেখায়, তাহলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এই মুর্শিদাবাদে যে টোটাল 18 জন নবাব নবাবি করে গেছে, এই দেখুন ফটো, ইনি মুর্শিদ কুলি খাঁ প্রথম নবাব। ইনার জামাই সুজাউদ্দৌলা কলিজা খেত তার স্বামী, এর পুত্র সরফরাজ খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, 5 জন স্বাধীন নবাব। তারপর এই যে মির্জাফর, মীর কাসিম, নাজমুদ্দৌলা, শরীফুদ্দৌলা, মোবারকদৌলা, বাবর আলী, আলীজা, ওয়ালাজা, হুমায়ুন জা, ইনি হাজারদুয়ারি তৈরি করেছিলেন। এই যে ইনি, এই 18টা নবাব আর এই 76টা স্পটের স্যার, এই 76টা স্পটের মুর্শিদাবাদ ভ্রমণের সর্বশ্রেষ্ঠ বই এই একটা বই। এই বইটা স্যার পড়লে না চোখে জল বেরিয়ে যাবে। এই বইটা পড়ে পলাশির কান্না, কি করে সিরাজ সিংহাসনে বসলেন, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করলো, কি হয়েছিল সারাদিন 23শে জুন 1757, এই একটা বই। আর মোস্ট ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল প্লেসের ফটো, এটা হাজারদুয়ারি, এই যে ইমামবাড়া, এই যে
কাঠগোলাপের বাগান, জগৎ শেঠের বাড়ি, এই যে নসিপুর রাজবাড়ি, নসিপুর আখড়া মন্দির। এই ঘরে সিরাজদৌলাকে হত্যা করা হয়েছিল। মির্জাপুরের বাড়ির গেট, নেমখারাম দেবী, এটা হচ্ছে জাফরাগঞ্জ সমাধি ক্ষেত্র, কলিজা ক্ষেত্র তার সমাধি, ওয়াসেফ মঞ্জিল, এই যে এটা হচ্ছে চক মসজিদ, যেখানে মেয়ে কেনা বেচা হতো, এটা কাঠড়া মসজিদ, আমরা দাঁড়িয়ে আছি এখানে। এইরকম পুরো এই যে জাহান কোষা কামান, পুরো মুর্শিদাবাদের ছবিগুলো আছে। আর এটা হচ্ছে হেরিটেজ ট্রাভেল। এই বইটাতে একদিকে ইতিহাস লেখা আছে, স্যার, একদিকে ছবি, একদিকে ইতিহাস, একদিকে ছবি। রোদ্দুর তো বাড়তে দিলেই হবে। আপন আপন টিকিট, আমার তো এক জায়গায় টিকিট সব। 2 3 4 5 6 7